নমস্কার, সকলে আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। নমস্কার, শুভ সন্ধ্যা। হ্যালো, আশিস বাবু, আপনার কথা শোনা যাচ্ছে না। বাকিরা কি আমার কথা শুনতে পাচ্ছেন? স্যার, এবার শুনতে পাচ্ছেন? হ্যালো, হ্যালো, হ্যাঁ, হ্যাঁ, হ্যালো, বলুন। এবার শুনতে পাচ্ছেন শোনা স্যার? যাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, এখন শোনা যাচ্ছে আপনার কথা। হ্যাঁ, এখন হ্যাঁ শোনা যাচ্ছে। স্যার। হ্যাঁ, প্রথমে শোনা যাচ্ছিল না। হ্যাঁ, হ্যাঁ, শুভ সন্ধ্যা স্যার। স্যার, আপনি কেমন আছেন এখন? এখন আছি বলতে সর্দি এখনো কমেনি। হ্যাঁ, আমি তো জ্বরটা আগের কমেছে। দিনে যে খুব ছিল, সমস্যা ছিল আপনার। আচ্ছা, আচ্ছা, ঠিক হুম, আছে। গলা কেমন এখনো হয়, বসে আছে। অল্প 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 করে ছেড়ে দেবেন, কোনো দরকার হলে পরে করে দেবেন, কোনো অসুবিধা নেই। কিন্তু আপনি যতটা দরকার ততটুকু করুন। হুম। ঠিক আছে, ওকে স্যার। আচ্ছা স্যার। আপনারা সব ভালো আছেন তো? হ্যাঁ, আমি ভালো আছি। বাকি ওই নরেন্দ্রনাথ অনেকদিন অসুস্থ, মানে যে ক্লাস করতে পারেনি, ওর সম্বন্ধে একটু জেনে নিন স্যার। হ্যাঁ, উনি আমাকে মেসেজ করেছিলেন। হ্যাঁ, এখন আর অসুবিধা হবে না ওনার। ও অনেকদিন ক্লাস করতে পারেনি। আমরাও আগে স্যারেরাও চিন্তা করছিলেন যে কেন ওরা আসছে না, হুম। জয়েন করছে না, সেই জন্য। আমি খবরও পাইনি ওদেরও। ঠিক আছে। আচ্ছা নরেন্দ্রবাবু, আপনি পূর্ববর্তী যে ক্লাসগুলো হয়েছে সেগুলো একটু সময় করে শুনে নেবেন, তাহলে আপনারই ভালো হবে। কারণ পরীক্ষার সময় তো সব জায়গা থেকেই প্রশ্ন থাকবে সমানভাবে, তাই অবশ্যই একটু আগের ক্লাসগুলো সময় করে করে দেখে নেবেন। ঠিক আছে? আচ্ছা, এবার আপনারা যারা জয়েন হয়েছেন সকলেই কাজ পাঠিয়েছিলেন, আমি দেখলাম। ভালো লেগেছে, আপনারা কাজগুলো আমি বলেছি আপনারা করেছেন এবং পাঠিয়েছেন সময় করে। আর তার থেকেও বড় কথা, সকলেরই সবগুলোই মোটামুটি ঠিকই হয়েছে, আর কোনো ভুল হয়নি। শুধু অর্পিতা ম্যাডামের একটা জায়গায় একটু ভুল হয়েছিল। বাদ বাকি ওই ছোট্ট ভুল, খুব বড় ভুল না। কিন্তু বাকি সবারই সবকটাই ঠিকঠাক হয়েছে একদম। তাহলে যা শেখাচ্ছি আপনারা শিখছেন, এটা বুঝতে পেরে আমার খুব ভালো লাগছে। অসুবিধা থাকলে অবশ্যই জিজ্ঞাসা করবেন। আর যেটা আগে থাকতে আমি সবসময় বলি, এখনো বলবো, যে শুধুমাত্র আমরা যেটা পড়ে চলে যাচ্ছি, আপনারা প্র্যাকটিস করছেন, অনুবাদ করছেন, বাক্য ঠিকঠাক হচ্ছে, তার জন্য সেই জিনিসটা চর্চা থেকে বাদ দেবেন না। অবশ্যই আহ, সপ্তাহে অন্তত 1 ঘন্টা সময় বার করে সারাদিন আপনি যে কথাগুলো বলছেন সেগুলোকেই ওই প্রত্যয়গুলো ব্যবহার করে অনুবাদ করার চেষ্টা করবেন। তারপর যদি কিছু অসুবিধা হয় অবশ্যই আমাদের জানাতে পারেন, আমরা আপনাদের সাহায্যের জন্য আছি। ঠিক আছে? এটা সকলে করবেন অবশ্যই। আচ্ছা নরেন্দ্রনাথ বাবু, আপনার কিছু প্রশ্ন আছে মনে হচ্ছে, বলুন। হ্যাঁ স্যার, নমস্কার স্যার। হ্যাঁ, বলুন। স্যার শুনতে পাচ্ছেন? হ্যাঁ, হ্যাঁ, শোনা যাচ্ছে, বলুন। হ্যাঁ স্যার, বলছি আপনার যে পিডিএফ গুলো দেওয়া হয়েছে না, ওগুলো বেশিরভাগই সব রঙিন। এবার ওগুলোকে আমি আবার পিডিএফটাকে কনভার্ট করে আরেকটা পিডিএফ করছিলাম ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে, দেখলাম যে ব্যাকগ্রাউন্ড গুলো অত্যন্ত কালো এসে যাচ্ছে। এবার আমি এগুলো মানে প্রিন্ট আউট নিয়ে না পড়তে ভালোবাসি, মানে ওই মোবাইলে থেকে গেলে আমার পড়াটা হয় না সেইভাবে। তো এবার এইটাকে যদি একটু ওই যখন আপনি ওয়ার্ড ফাইলটা তৈরি করছেন না, ওগুলো যদি একটু সাদা কালো ফরম্যাটে রাখেন তাহলে খুব ভালো হয়। মানে আমি সুবন্ত, নিজন্ত, তারপরে তুমুন, এই সমস্তগুলোই দেখছিলাম, সবই অত্যধিক কালার আছে তো। আর যে কারণে এগুলো আমি যদি প্রিন্ট আউট করাতে নিয়ে যাই, প্রিন্ট আউট করে দেবে না সাইবার ক্যাফে থেকে। ওগুলো তো এবার সমস্যা যার ফলে হবেই, কারণ পড়াটা এবার অনেক পিডিএফ রয়েছে, তো সেগুলো মানে মোবাইলে পড়াটাও খুব মানে আমার পক্ষে অসম্ভব। আমি মোবাইলে খুব একটা পড়তে পারি না। আচ্ছা, একটু যদি দেখবেন, যদি সম্ভব হয়। আচ্ছা, আমি দেখবো ওগুলোর কালার গুলো রিমুভ করে যদি পাঠানো যায়। আসলে ওগুলো তো ব্যাকগ্রাউন্ডে একটা করে
ডিজাইন লাগানো থাকে, ডিজাইন অনুযায়ী কালার হয়। হ্যাঁ, কালার গুলো রিমুভ করে যদি একটু ঠিক আছে, আমি দেখবো, আমি হ্যাঁ হ্যাঁ দেখছিলাম, হ্যাঁ ওগুলো অ্যারো দিয়ে বিভিন্ন করে বক্স করে কালারটা করা হয়েছে। হুম 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 ঠিক আছে, আমি ঠিক দেখবো আছে স্যার। একবার যে ডিজাইন গুলো রিমুভ করে শুধু সাদা করে মানে আমি পাঠাবো, কিন্তু আপনি পড়তে পারবেন কিনা সেটা এবার আপনাকে একটু দেখতে হবে, কারণ ওখানে তো ধরুন টেক্সট বক্স ইত্যাদি সব এডিট করে করে আমি ওগুলো তৈরি করি। ঠিক আছে, এবার প্রতিটা ধরে ধরে আবার ওগুলোকে কালার গুলো রিমুভ করতে গেলে অনেক সময় লাগবে, যেহেতু আপনাদের অনেকগুলো পিডিএফ দেওয়া হয়ে গেছে অলরেডি। ঠিক আছে, তাও আমি চেষ্টা করব, অবশ্যই আপনি বলেছেন, আমি চেষ্টা করব। আর যদি আমি বাই চান্স ভুলে যাই, তাহলে আপনি মানে পরের সপ্তাহে ক্লাসের আগে, বৃহস্পতিবার ক্লাস আছে আবার, আমি বৃহস্পতিবারের আগে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করব। হ্যাঁ হ্যাঁ যতটা হুম সম্ভব হয় হুম দেখবেন স্যার। ঠিক আছে। আমি মেসেজ দেবো স্যার আপনাকে। হুম তাহলে এগুলো সব থাক, এখন এবার পড়ার বিষয়ে আসা যাক। আমরা তাহলে কি কি পড়েছি, যেটা আমার প্রথম দিন ক্লাসের সবসময় প্রথম প্রশ্নই থাকে, যে কতটা কি পড়েছি এখনো পর্যন্ত। এটা আমি বারবার এই জন্যই জিজ্ঞাসা করি, যাতে আমি কি কি পড়েছি সেটা আপনাদের মাথায় থাকে, কার কতটা কি মনে পড়ছে কি কি পড়িয়েছিলাম। হ্যালো, যার যতটুকু মনে পড়ছে বলতে পারে। আশিস বাবু। হ্যাঁ স্যার, আমাদের শুরু হয়েছিল, আপনি হুম শুরু করেছিলেন যে সংস্কৃত ভাষা কিভাবে শুরু হয়েছে, এবং ভাষা থেকে মানে শব্দ, শব্দ থেকে আহ, আমাদের শব্দরূপ, এবং তারপরে যে ব্যাকরণ আসছে আর কি ভাষা থেকে, সেই শব্দ থেকে পদ, পদ থেকে বাক্য, বাক্য থেকে ভাষা, এই জিনিসগুলো নিয়ে এসছিলেন। তারপরে আমাদের শব্দ, কত রকমের শব্দ হতে পারে, নপুংসক লিঙ্গ শব্দ, পুংলিঙ্গ শব্দ, স্ত্রীলিঙ্গ শব্দ, এগুলো এগুলো এবং সেগুলোর আবার অকারান্ত, ইকারান্ত, উকারান্ত এর যে ভাগগুলো সেগুলো বলেছেন। এরপরে ধাতুর ব্যাপারে আপনি ধাতুর যে 10টা গণ সেই সম্বন্ধে বলেছেন, এবং তারপরে ধাতুর লকার, যে বিভিন্ন ক্রিয়া মানে কাল এবং ভাব, এই নিয়ে যে ধাতুর লকার, সেগুলোর ডিটেলসে আমরা পড়েছি। এরপরে আমরা পড়েছি আহ, আহ, এর মধ্যে কিছুটা সম্ভবত কারকের ব্যাপারটা পড়েছিলাম। আর দ্বিতীয় হচ্ছে আমাদের আহ, মানে বাচ্য পরিবর্তনে কিছু পাঠ করেছিলাম। এবং তারপরে আমরা প্রত্যয় পড়েছি, সোয়া প্রত্যয় এবং তুমুল প্রত্যয়। মানে এটা আমি সংক্ষিপ্তভাবে বললাম স্যার। হুম আপনি পুরোটাই বলেছেন। আর এছাড়া উনি যেটা বললেন তার ছাড়া আর কারো কিছু মনে পড়ছে উনি বলেননি, কিন্তু আমরা পড়েছি এরকম, অর্পিতা ম্যাডাম। না, আশিস বাবু তো সবই বললেন, মোটামুটি সবকিছুই ছুঁয়ে গেছেন। আচ্ছা, আর শুধু এগুলো পড়েছি তো ঠিক আছে, সমস্ত কিছু কার কার সবার মনে আছে তো, যেগুলো পড়ানো হয়েছে সবার সব মনে আছে? হ্যাঁ স্যার। আচ্ছা। মনে তো আছে স্যার, কিন্তু এখন যদি লকারের ডিটেলস গুলো বলেন, মানে 4-5টা লকার ছাড়া বাকিগুলো বললে আবার একটুখানি দেখতে হবে সবগুলোই। ওগুলো সবসময় দেখতে হয়, হ্যাঁ, দেখুন যে ওগুলো কোনো সবসময় দেখতে বিষয়, হবে। হ্যাঁ যে হ্যাঁ কোনো বিষয় আপনি পড়বেন হ্যাঁ হ্যাঁ। মাঝে মাঝে ওগুলো দেখতেই হয়, ওগুলো কিছু করার নেই। সাধারণত কিন্তু লট, লোট, লং, লিট, এইগুলো সাধারণত মনে থাকে। বাকি হুম হুম যেগুলো হুম আপনি বাকি যে লকার গুলো পড়েছেন, ওগুলো স্যার আমাদের দেখতেই হবে, ও ছাড়া উপায় নেই কোনো। হুম, বিশেষ করে ঠিক আছে। অদ্যতন আর অনদ্যতন, হ্যাঁ, দুটো ও তো কোনটা অদ্যতন আর কোনটা অনদ্যতন। এখনো কনফিউশন আছে নাকি? হ্যাঁ, এটা না না, ঠিকই আছে। কনফিউশন ওটাই দেখতে হয় মাঝে মাঝে। মানে ওটা, হ্যাঁ। এমনি মানে ওটা ভুল বর্তমান করা, অতীত এগুলো তো ঠিক আছে। ভুল না, করার চান্স থাকে তো ওই জন্য। অদ্যতন অনদ্যতন এটা একটু মানে শুনতে কঠিন, কিন্তু ব্যবহারে তো একদমই সহজ, কারণ কি আমরা ঘড়ি আমরা মোটামুটি সকলেই জানি
যে এএম আর পিএম একটা জিনিস আছে, ঠিক আছে? তো 12টা থেকে শুরু করে রাত একদম 12টা থেকে শুরু করে 11টা বেজে 59 মিনিট 59 সেকেন্ড পর্যন্ত হচ্ছে অদ্যতন, মানে রাত 12টা থেকে আবার রাত 12টা পর্যন্ত, অর্থাৎ 11টা বেজে 59 মিনিট 59 সেকেন্ড পর্যন্ত অদ্যতন। আর বাকিটা হচ্ছে অনদ্যতন, অর্থাৎ সেটা আগামীকাল, গতকাল, কিংবা গত পরশু, আগামী পরশু ইত্যাদি যা হোক কিছু হতে পারে। এটা হচ্ছে ব্যাপার, ঠিক আছে? এবার আহ, অদ্য বলতে আজকের সময়, আর অনদ্য মানে হচ্ছে যেটা আজকের নয়, সেটা ভবিষ্যতে হতে পারে অথবা অতীত হতে পারে। কিন্তু ব্যাপার এবার এটা, যেহেতু আমরা এইভাবে ব্যবহার করতে অভ্যস্ত নই, তাই একটু অসুবিধা হয়। অদ্যতন আর অনদ্যতন জিনিসটা শুনলেই মানে মনে হয় একটু কিছু শাস্ত্রীয় ব্যাপার হয়তো আছে, কিন্তু আদৌ এখানে শাস্ত্রীয় সেরকম কিছু নেই। শুধুমাত্র শব্দের সমাসের বৈচিত্র্য আছে, আর কিছুই না। একটা হচ্ছে নয় তৎপুরুষ ছাড়া, সেটা হচ্ছে অদ্য, আর অনদ্য মানে হচ্ছে সেটা নয় তৎপুরুষ সহিত সমাস হয়ে অনদ্যতন হয়, ঠিক আছে? আচ্ছা, তাহলে আপনাদের এমনি ধাতু, শব্দ, কারক ইত্যাদি বাদ দিয়ে, উক্ত অনুক্ত, কর্তৃ কর্ম, কর্তারি কর্মণি ভাবে, এগুলো সব বাদ দিয়ে দুটো জিনিস পড়ানো হয়েছে, সেটা হচ্ছে ত্বা প্রত্যয় আর তুমন প্রত্যয়, তাই তো? হ্যাঁ স্যার। হুম। এবার এগুলো ছাড়াও কিছু কিছু জিনিস থাকে যেটা মানে আমরা ব্যবহারের মধ্যে খুবই ব্যবহার করে থাকি। কিছু আরো কিছু প্রত্যয় আছে, তাদের মধ্যে একটা প্রত্যয় হচ্ছে সত্রী প্রত্যয়। আপনারা হয়তো সত্রী প্রত্যয়ের সম্বন্ধে অনেকে শুনেছেন কিংবা জানেন, কিন্তু এখন আমরা এবার একটু ডিটেলসে দেখবো সত্রী প্রত্যয়টা নিয়ে। আচ্ছা, সত্রী প্রত্যয় নিয়ে কেউ কিছু জানেন নাকি এখানে যারা আছেন? স্যার, সত্রী এবং সানচ আমাদের পড়িয়েছেন, আচ্ছা। পড়ানো মানে হয়েছে, মানে আপনি যদি করেন ভালো, কোনো অসুবিধা নেই আমাদের, কিন্তু সত্রী সানচটা আমাদের পড়ানো হয়েছে আর কি, এখানে মানে এই ক্লাসের মধ্যেই আর কি। আগের ঠিক চারটে আছে, দিয়েছেন। উনি পড়িয়েছেন, আমি সত্যিটা আপনি ডিটেলসে পড়াবো, কারণ আপনার মতো করে নিন স্যার। হুম হুম হুম, ঠিক আছে, অসুবিধা নেই। বীরবদ্ধম সুবদ্ধম ভবতি, যেটা একদম স্যার, কোনো অসুবিধা নেই। একবার পড়া আমি হয়েছে সেটা মানে আর একবার পড়া দেখলে পড়া হয়েছে এটা আমি জানিয়ে দিলাম আর কি। অবশ্যই অবশ্যই। আর আমি জানিও শুভদীপ দা এগুলো পড়ায় আপনাদের। হ্যাঁ হ্যাঁ। উনি এত ডিটেলসে হয়তো বলেন না, ঠিক আচ্ছা, আছে? দেখা আমাদের যাক। আরো একটু ভালো হবে, আমরা আরো একটু শক্ত সামর্থ্য হয়ে যাব। হুম, তার জন্যই বললাম হ্যাঁ, বীরবদ্ধম সুবদ্ধম ভবতি। ঠিক আছে। আচ্ছা, তো সত্যি প্রত্যয়ের প্রথমেই বাকি প্রত্যয়গুলোর মতো পরিচয় একটু দেখে নিতে হবে। বাকি প্রত্যয়গুলো এর আগে আমরা ত্বা প্রত্যয় আর তুমুন প্রত্যয় দেখেছি। সেগুলো কিন্তু কর্তরি অথবা কর্মণি অথবা ভাবে ব্যাপারটা ছিল না, ঠিক আছে? কারণ কারণ কি কেউ বলতে পারবেন? কারণটাও আমি বলেছি, সেটা ডাইরেক্ট বলিনি যে এই কারণে এগুলোর কোনো কর্তরি কর্মণি ইত্যাদি ভাব হয় না, কিন্তু বলেছি আমি যে একটা পয়েন্ট মানে স্লাইডই ছিল, যে স্লাইডটার দ্বারা বোঝানো হয়েছিল যে ওগুলোর ওইসব হতে পারে না। এই বলতে প্রত্যয়গুলো স্যার অব্যয় হিসাবে ইউজ হয়, হুম যে তোয়া আর এই যে তুমুন, এটা হুম অব্যয় হিসাবে ইউজ হয়, এদের কোনো রূপভেদ হয় না এখানে। হুম সেই জন্য তার এটার মধ্যে কোনো জন্য কর্তা কর্মণির ব্যাপারটা আসে না। আসছে না, ঠিক, একদম ঠিক বলেছেন। কিন্তু সরত্তি প্রত্যয়ের ক্ষেত্রে কর্তৃ আর কর্ম ব্যাপারটা চলে আসে, সত্রী আর সানচের ক্ষেত্রে। সত্যি প্রত্যয় সবসময় কর্তৃবাচ্যে হয়, আর সানচ প্রত্যয় সবসময় কর্মবাচ্যে হয়, ঠিক আছে? তাহলে কর্তৃবাচ্যে হলেই অবশ্যই কি হবে? সত্যি প্রত্যয়ান্ত যেই শব্দ সেটা কর্তাকে অনুসরণ করবে, ঠিক আছে? এটা হচ্ছে প্রথম কথা। তারপর তারপর বলা হচ্ছে সত্যি প্রত্যয়স্য অর্থঃ বর্তমান কালঃ, অর্থাৎ সত্যি প্রত্যয়ের অর্থ হচ্ছে বর্তমান কাল। আগে আমরা যে ত্বা প্রত্যয়টা দেখেছিলাম, ওটার অর্থ কি বলেছিলাম? এটা অতীতকাল। 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 আচ্ছা, তারপর তুমুন প্রত্যয় যে দেখেছিলাম, ওটার অর্থ কি বলেছিলাম? একটা ক্রিয়ার অর্থে জন্য আর একটা ক্রিয়া করা, হ্যাঁ, নিমিত্ত কিংবা নিমিত্ত, জন্য ইত্যাদি অর্থ, জন্য। হুম, ঠিক আছে? সত্যি প্রত্যয়ের অর্থ হচ্ছে বর্তমান কাল, অর্থাৎ বর্তমান, প্রেজেন্ট,
মানে এই মুহূর্তে যেটা হচ্ছে, ঠিক আছে, যেই সময়ের কথা বলা হচ্ছে সেই সময়ে যদি কিছু ক্রিয়া ঘটে তাহলে তখন কি হয়, শ্রোত্রিয় প্রত্যয় হয়। উদাহরণ দেখলে স্পষ্ট হবে। এছাড়া কি বলা হচ্ছে যে শত্রি প্রত্যয়ः কেবলম পরস্মৈপদিনः ধাতোः এব পরম ভবতি। অর্থাৎ শ্রোত্রি প্রত্যয় কেবলমাত্র পরস্মৈপদী ধাতুর পরেই হয়, আত্মনেপদ ধাতুর পরে হয় না। অর্থাৎ যেই সমস্ত ধাতুগুলো পরস্মৈপদী ধাতু সেই সমস্ত ধাতু থেকেই কি হয়, শ্রোত্রি প্রত্যয় হয়। বাকি ধাতু থেকে শ্রোত্রি প্রত্যয় হয় না। ঠিক আছে, এরপর বাকি যে দুটো প্রত্যয় আমরা দেখেছি, যেমন হচ্ছে ক্তবা প্রত্যয়। ক্তবা প্রত্যয়কে ভাঙলে সেখান থেকে কিছু জিনিস বাদ দিয়ে কি অবশিষ্ট থাকে সেটা আমরা দেখেছিলাম। যেমন ক্তবা প্রত্যয়ান্ত সমস্ত শব্দের ক্ষেত্রে ক্তবাকে কাটছাট করে যেটা পাওয়া যায়, অর্থাৎ তয়ে বয়ে আকার, সেটা দেখা যায়। যেমন গম ধাতু থেকে ক্তবা করলে গত্বা, খাদ ধাতু থেকে তোয়া করলে খাদিত্বা, দৃশ ধাতু থেকে তোয়া করলে দৃষ্টবা, লিক ধাতু থেকে তোয়া করলে লিখিতবা। ঠিক আছে, তুমনের ক্ষেত্রে কি দেখেছিলাম, তুমনের উন অংশটা বাদ দিয়ে শুধুমাত্র তুম থাকে। তুম থাকার জন্য তুমন প্রত্যয়ান্ত সমস্ত শব্দের শেষে আমরা তুম অংশটা খুঁজে পাই। গন্তুম, দ্রষ্টুম, খাদিতুম, লিখিতুম, উপবেষ্টুম। দেখুন সমস্ত তুমুন প্রত্যয়ান্ত শব্দের ক্ষেত্রে আমরা তুম অংশটা খুঁজে পাচ্ছিলাম। ত্বা প্রত্যয়ান্ত সমস্ত শব্দের ক্ষেত্রে আমরা ত্বা ত্বা রূপটি খুঁজে পাচ্ছিলাম। ঠিক আছে, সেরকমই শ্রোত্রি প্রত্যয়েরও একটা কিছু অংশ থাকবে যেটা আমরা শ্রোত্রি প্রত্যয়ান্ত শব্দের শেষে খুঁজে পাবো। কিন্তু সেই অংশটা কি, তার জন্য কি বলা হচ্ছে যে শ্রোত্রি প্রত্যয়কে ভাঙলে আমরা কি কি পাচ্ছি, তালবস্যয়ে হসন্ত, অ তয়ে হসন্ত আর রি, এই চারটে অক্ষর পাওয়া যাচ্ছে। এদের মধ্যে প্রথম যে সকার আর অন্তিম যে রিকার সেগুলো কি হয়, লোপ হয়ে যায় বা ব্যবহার হয় না। শুধুমাত্র অ আর তয়ে হসন্ত অর্থাৎ অত মাত্র অবশিষ্ট থাকে। সত্যি প্রত্যয়ের শুধুমাত্র অত অংশটুকু অবশিষ্ট থাকে, বাকি সমস্ত কিছু লোপ হয়ে যায়। ঠিক আছে, তাহলে তব ত্বা প্রত্যয়ের ক্ষেত্রে যেমন আমরা ত্বা পাচ্ছিলাম, তুমনের ক্ষেত্রে যেমন তুম পাচ্ছিলাম, সত্রির ক্ষেত্রে আমরা কি পেলাম, অত পাবো। অত পাবো। তাহলে সত্যি প্রত্যয়ান্ত যত শব্দ হবে সমস্ত শব্দের ক্ষেত্রে আমরা অত অংশটুকু খুঁজে পাবো। পাবো কিনা সেটা একটু পরে উদাহরণ দেখলে বুঝতে পারবেন। ঠিক আছে, কিন্তু এবার একটা বিশেষ নিয়ম আছে সত্যি প্রত্যয়ের ক্ষেত্রে, একটু মানে এটা বিশেষ অবধার্য বিষয়। সেটা হচ্ছে সত্যি প্রত্যয়ান্ত যে শব্দটা, আগের গুলো কি হচ্ছিল, গম ধাতু থেকে তোয়া করে গতপা হচ্ছিল, ওখানে বিশেষ কোনো পরিবর্তন হচ্ছিল না। এ মাঝখানে যে মকার ইত্যাদি গুলো আছে সেগুলো লোপ হয় ব্যাকরণের বিশেষ কারণে। তার জন্য গতবা, খাদিত্বা, লিখিত্বা ইত্যাদি রূপ ধাতু দেখুন, গম ধাতু তার থেকে তোয়া করে গতবা, লিক ধাতু তোয়া করে লিখিত্বা, বিশেষ কিছু পরিবর্তন হচ্ছিল না। কিন্তু সত্যি প্রত্যয়ান্ত শব্দ কিন্তু মানে ধাতুর পর ডাইরেক্ট সত্যি প্রত্যয়ান্ত শব্দ হয় না। যেমন গম ধাতু থেকে যদি আমরা সত্যি প্রত্যয় করি তাহলে গম ধাতুর গম আর সত্যি প্রত্যয়ের যে অত মিলে গমত রূপ হয় না, কিন্তু বিশেষ আলাদা রূপ হয়। ঠিক আছে, খাদ ধাতু থেকে খাদের সঙ্গে অত যোগ করলে খাদাত হয়, সেটা ঠিক আছে, কিন্তু গমের ক্ষেত্রে কিন্তু গমাত হয় না। ঠিক আছে, তারপর দৃশ ধাতু থেকে দৃশত হয় না, পশ্চাৎ হয়। ঠিক আছে, এই যে বিশেষ বিশেষ রূপগুলো হয় তার একটা কারণ আছে। তার কারণ হচ্ছে সত্যি প্রত্যয়ান্ত যে শব্দটা নিষ্পন্ন হবে সেটা কিভাবে নিষ্পন্ন হবে তার একটা বিশেষ নিয়ম আছে। সেই নিয়মটা কি, সেটার জন্য কি বলা হচ্ছে দেখুন, যে সত্যি প্রত্যয়ান্ত শব্দ নির্মাণের জন্য সর্বপ্রথম যে কোনো পরস্মৈপদী ধাতুর লট লকারের প্রথম পুরুষের বহু বচনের রূপ গ্রহণ করতে হবে। ঠিক আছে, আপনারা এখন লট লকার কি সবাই জানেন, পুরুষ বচন এগুলো তো আপনারা জানেনই। তাহলে কি বলা হচ্ছে, পরস্মৈপদ ধাতুর লট লকারের প্রথম পুরুষের বহু বচনে রূপ গ্রহণ করতে হবে। তারপর ধাতুর বহুবচনান্ত রূপটির অন্তি ভাগকে ছেড়ে দিয়ে অবশিষ্ট ভাগের গ্রহণ করতে হবে। গৃহীত অবশিষ্ট ভাগের সঙ্গে সত্যি প্রত্যয়ের অবশিষ্ট যে অদ ভাগ
সেটি যোগ করে দিতে হবে। ঠিক আছে, তো এটা একটা উদাহরণের দ্বারা বোঝা যায়। হ্যাঁ, দেখুন এখানে কি বলা হচ্ছে, যেমন এখানে যেই তিনটে নিয়ম আছে সেগুলো আমরা একটু পরে দেখব, তার আগে উদাহরণটা দেখি। কি বলা হচ্ছে যে গম ধাতু হলো একটা পরস্মৈপদী ধাতু। এটা আমরা সকলেই জানি, গম ধাতু পরস্মৈপদী ধাতু। কারণ গাচ্ছাতি গাচ্ছাতা গাচ্ছান্তি ইত্যাদি রূপ হয়, গাচ্ছাতে গাচ্ছাতে গাচ্ছেতে গাচ্ছান্তে এরকম রূপ হয় না। ঠিক আছে, তাই গম ধাতু হচ্ছে একটা পরস্মৈপদী ধাতু। তারপর কি বলা হচ্ছে, গম ধাতুর লট লকারের প্রথম পুরুষের রূপগুলি হলো, এক বচনে হচ্ছে গচ্ছাতি, বহু বচনে হলো গচ্ছাতাহা, সরি দ্বিবচনে গচ্ছাতাহা, আর বহু বচনে হচ্ছে গচ্ছান্তি। এরপর কি বলা হচ্ছে, এখানে সবার প্রথম গম ধাতুর প্রথম পুরুষের বহু বচনের গচ্ছান্তি এই রূপটির গ্রহণ করতে হবে। তাহলে এখানে প্রথম পুরুষের বহু বচনের রূপ হলো গচ্ছান্তি, তাই সেটার গ্রহণ করতে হবে। তারপর তারপর গচ্ছান্তি এটির অন্তিভাগকে ত্যাগ করতে হবে। তাহলে দেখুন গচ্ছান্তি এটার অন্তিভাগকে ত্যাগ করলে আমরা কি পাবো, গচ্ছা এই অংশটুকু পাবো। ঠিক আছে, কারণ এখানে যে অকারটা আছে সেটা অন্তিভাগের সঙ্গে চলে যাচ্ছে, তাই অকার এখানে থাকবে না, হসন্ত হয়ে যাবে। ঠিক আছে, তাহলে প্রথম গম ধাতুর পরস্মৈপদী গম ধাতুর প্রথম পুরুষের বহুবচনের রূপ হচ্ছে গচ্ছান্তি, সেখান থেকে অন্তিভাগকে ত্যাগ করে দিতে হবে, দিয়ে আমরা কি পাচ্ছি, গচ্ছ। তারপর অবশিষ্ট গচ্ছ এটির সঙ্গে সত্যি প্রত্যয়ের অত অংশটিকে যোগ করে দিতে হবে। ঠিক আছে, তাহলে সত্যি প্রত্যয়ের অত অংশটিকে যোগ করলে আমরা এখানে দেখতে পাচ্ছি গচ্ছ প্লাস অত সব মিলিয়ে কি হলো, গচ্ছাত। দেখুন এখানে প্রক্রিয়াটা দেখানো হয়েছে, প্রথমে গচ্ছান্তি প্রথম পুরুষের বহুবচন, সেখান থেকে অন্তিকে ছেড়ে দিলে গচ্ছ হচ্ছে, তারপর এই গচ্ছ এটার সঙ্গে সত্যি প্রত্যয়ের যে অত অংশ অবশিষ্ট থাকছিল সেটিকে যোগ করে দিয়ে শেষ পর্যন্ত সত্যি প্রত্যয়ান্ত রূপ কি নিষ্পন্ন হচ্ছে, গচ্ছত। ঠিক আছে, তাই গম ধাতু থেকে সত্যি প্রত্যয় করলে গচ্ছাত এই রূপটি পাওয়া যাবে, গমত এই রূপটি পাওয়া যাবে না। তার কারণ কি, তার কারণ হলো এটা যে সত্যি প্রত্যয়ান্ত যে কোনো রূপ সবসময় পরস্মৈপদী ধাতুর প্রথম পুরুষের বহু বচনের যে রূপ সেখান থেকে অন্তি অংশটাকে বাদ দিয়ে সত্যি প্রত্যয়ের অত অংশটিকে যোগ করে হয়, না হলে হয় না। ঠিক আছে, এই পয়েন্টটা সকলে বুঝতে পেরেছেন? নরেন্দ্রবাবু আপনি বুঝেছেন এটা? হ্যাঁ স্যার। হুম, এবার আমরা এখানে দেখি তাহলে কি বলা হয়েছিল এখানে, যে সত্যি প্রত্যয়ান্ত শব্দ নির্মাণের জন্য সর্বপ্রথম যে কোনো পরস্মৈপদী ধাতুর লট লকারের প্রথম পুরুষের বহুবচনের রূপ গ্রহণ করতে হবে। তাহলে আমরা গম ধাতু যেহেতু পরস্মৈপদী ধাতু, তার লট লকারের প্রথম পুরুষের বহুবচনের যে গচ্ছান্তি রূপ সেটি গ্রহণ করেছিলাম। তারপর সেখান থেকে অন্তি অংশটাকে বাদ দিয়ে আমরা অবশিষ্ট ভাগ কি পাচ্ছিলাম, গচ্ছ, গ চয়ে ছয় হসন্ত। তার সঙ্গে গৃহীত অবশিষ্ট ভাগের সঙ্গে সত্যি প্রত্যয়ের যে অবশিষ্ট অধ ভাগ সেটা যোগ করে নিতে হয়েছিল। ঠিক আছে, যোগ করে নিয়ে কি পাওয়া যাচ্ছিল, গচ্ছাত। তাহলে গম ধাতু থেকে সত্যি প্রত্যয় করলে গচ্ছাত এই রূপটি পাওয়া যায়। সকলে বুঝেছেন এটা? স্যার হুম, এরপর কি বলা হচ্ছে, এবার তাহলে দেখা যাক আরো কিছু উদাহরণ। যেমন ধরুন পরস্মৈপদী ধাতু হচ্ছে খাদ ধাতু, খাদ ধাতুর প্রথম পুরুষের বহুবচনের রূপ হচ্ছে খাদন্তি, সেই খাদন্তি থেকে অন্তি ভাগ বাদ দিলে আমরা কি পাবো, খাদ খাদ। তার সঙ্গে অত যোগাযোগ সত্রের অদ যোগ করে দিতে হলো, তাহলে কি হবে, খাদত। খাদত তারপর দৃশ ধাতু তার প্রথম পুরুষের বহুবচনে হয় পশ্যন্তি পশ্যন্তি, সেখান থেকে অন্তি ভাগ বাদ দিয়ে দিলে কি হবে, পশ্য প তালবস্যয়ে জফলা হসন্ত, পশ্য। তার সঙ্গে সত্রির অদ যোগ করলে কি হবে, পশ্চাৎ। পশ্চাৎ আচ্ছা, দা ধাতুর ক্ষেত্রে একটু বিকল্প হয়। যেমন দেখুন প্রতিটার ক্ষেত্রেই আমরা অন্তি 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 পাচ্ছিলাম, কিন্তু এই যে দা ধাতু আছে, ঠিক আছে, এই দা ধাতু হচ্ছে রুধাদিগণীয় ধাতু, রুধাদিগণীয় নয়, একটু দাঁড়ান, দা ধাতু কোন গণীয় ধাতু,
হুম। আহ, জুহত্যাদি গণীয় ধাতু হচ্ছে দা ধাতু। ঠিক আছে, তাহলে কি হচ্ছে, এই জুহত্যাদি গণীয় যত সমস্ত ধাতু আছে সেগুলোর কিন্তু প্রথম পুরুষের বহুবচনের রূপে অন্তি অংশ থাকে না, সেখানে কি অংশ থাকে, অতি। যেমন হচ্ছে দাদাতি, দত্তহা, দাদাতি, সেখানে কিন্তু দদান্তি রূপ হয় না। তাই দেখুন এখানে যেহেতু অন্তি নেই, তাহলে অতি অংশটাকে বাদ দিতে হবে। ঠিক আছে, দাদাতি, তার থেকে অতি বাদ দিলে কি অবশিষ্ট থাকবে, দদ। দদ। তার সঙ্গে শত্রুর অত লাগাতে হবে, দিয়ে দদত। তারপর দদত। বদ, বদ ধাতু প্রথম পুরুষের বহুবচনে হচ্ছে বদন্তি, সেখান থেকে অন্তি ভাগকে বাদ দিলে বদ পাওয়া যাচ্ছে, তার সঙ্গে অত যোগ করলে বদত। তারপর শ্রু ধাতু, দেখুন শ্রু ধাতুর পর যদি আমরা শ্রু ধাতুর পর যদি আমরা শত্রুর অত লাগিয়ে দিতাম তাহলে কি রকম রূপ হতো, শ্রু অত এরকম হতো, কিন্তু আসলে কি রকম রূপ হয়, শৃণবৎ। তার কারণ কি, কারণ শ্রু ধাতুর প্রথম পুরুষের বহুবচনের রূপ হচ্ছে শৃণবন্তি, সেখান থেকে অন্তি ভাগ বাদ দিলে তালবস্যয়েরই মূর্ধন্যয়ে বয়ে হসন্ত পাওয়া যাচ্ছে, তার সঙ্গে শত্রুর অত যোগ করে দিলে শৃণবৎ। ঠিক আছে, তারপর স্মৃ ধাতু, স্মৃ ধাতুর প্রথম পুরুষের বহুবচনে হচ্ছে স্মরন্তি, সেখান থেকে অন্তি ভাগ বাদ দিলে কি পাওয়া যাবে, নরেন্দ্রবাবু কি পাওয়া যাবে, হ্যালো, শুনতে পাচ্ছেন আমার কথা সকলে, স্বর্ণবৎ। না, স্মৃ ধাতু বললাম আমি, স্মৃ ধাতু যে প্রথম পুরুষের বহুবচনের রূপ না হ্যাঁ স্মরন্তি। স্যার শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি, স্যার বলুন শুনতে পাচ্ছেন? বলুন বলুন। ও আচ্ছা, স্মারত হুম, স্মারত স্মরত, না আমি স্মারত পাওয়া যাবে আমি স্যার। বলছি যে স্মরন্তি, এখানে স্মারত। অন্তি ভাগ বাদ দিলে আমরা কি পাবো, স্মরন্তি থেকে অন্তি ভাগ বাদ দিলে কি পাবো, স্মারা এরম স্মারা হবে তো স্যার তাহলে, স্মরণ, না স্মার। স্মর, তার সঙ্গে শত্রুর অদ যোগ হয়ে স্যার, স্মরত। মাঝে মাঝে ভয়েসটা ড্রপ করছে, বৃষ্টি হচ্ছে তো আমাদের এখানে। আচ্ছা, বাকি হ্যাঁ স্মার। বাকিটা শুনতে পাচ্ছেন তো, হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। স্মারত। হুম, স্মরত। অর্পিতা ম্যাডাম আপনি শুনতে পাচ্ছেন, হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। হ্যাঁ। তারপর দেখুন ক্রীড ধাতু, ক্রীড ধাতুর অর্থ কি বলেছিলাম, কার মনে আছে, খেলা করা। খেলা করা। তো খেলা। ক্রীড ধাতুর প্রথম পুরুষের বহুবচনের রূপ হচ্ছে ক্রীডান্তি, সেখান থেকে অন্তি বাদ দিলে ক্রীড অংশটা থাকে, তার সঙ্গে শত্রুর অদ যোগ করলে ক্রীডাত। এইভাবে দেখুন বাকি সবগুলোর হবে। দেখুন এখানে যদি আমরা স্থায়ের পর শত্রুর অদ যোগ করে দিতাম তাহলে স্থাত এরকম রূপ হতো, কিন্তু সেটা যথার্থ রূপ নয়। কি যথার্থ রূপ, তিষ্ঠাত। তার কারণ কি, সত্যি প্রত্যয়ন্ত রূপ সবসময় পরস্মৈপদী ধাতুর লট লকারের প্রথম পুরুষের বহুবচনের যে রূপ, সেখানে যদি অন্তি থাকে তাহলে অন্তি বাদ দিতে হবে, যদি অতি থাকে তাহলে অতি বাদ দিতে হবে, তার সঙ্গে সত্যের প্রত্যয়ের অবশিষ্ট যে অধ ভাগ সেটা যোগ করে দিতে হবে, দিয়ে সত্যি প্রত্যয়ন্ত রূপ নিষ্পন্ন করতে হবে। ঠিক আছে, তার জন্যই দেখুন লিখান্তি থেকে লিখত, রক্ষান্তি থেকে রক্ষত, প্রণামান্তি থেকে প্রণামত। ঠিক আছে, পৃচ্ছান্তি থেকে পৃচ্ছাত, তাড়ায়ান্তি থেকে তাড়ায়াত, নয়ান্তি থেকে নয়াত, জয়ান্তি থেকে জায়াত, অর্চন্তি থেকে অর্চত, পূজয়ন্তি থেকে পূজয়াত, স্পৃশন্তি থেকে স্পৃশত, পঠন্তি থেকে পঠত, কুর্বন্তি থেকে কুর্বত, গায়ন্তি থেকে গায়াত, আর পিবন্তি থেকে পিবত। এটা সকলে বুঝতে পেরেছেন সত্যি প্রত্যয়ন্ত রূপ কি করে নিষ্পন্ন করতে হয়। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, এবার একটা বিশেষ জিনিস যেটা এর আগের প্রত্যয়গুলোর ক্ষেত্রে আমাদের দেখতে হচ্ছিল না, তার কারণ আগের যেই দুটো প্রত্যয় আমরা পড়েছি, বা প্রত্যয় আর তুমন প্রত্যয়, দুটি প্রত্যয়ই কি অব্যয়,
যেহেতু অব্যয়, সেহেতু সেই রূপগুলোর আর কোনো পরিবর্তন হচ্ছিল না। ঠিক আছে, তাই সেগুলো নিয়ে মানে কোন লিঙ্গে হবে কিংবা কোন বচনে হবে কোন পুরুষে হবে ইত্যাদি আমাদের ভাবনা চিন্তা করতে হয়নি। কিন্তু সত্যি প্রত্যয় যেহেতু বলেছি কর্তারই হবে। ঠিক আছে, এখন কর্তা স্ত্রীলিঙ্গও হতে পারে, ক্লীবলিঙ্গও হতে পারে, অথবা পুংলিঙ্গও হতে পারে। তাহলে কর্তা যদি স্ত্রীলিঙ্গ, ক্লীবলিঙ্গ কিংবা পুংলিঙ্গ হয়, তাহলে সত্যি প্রত্যয়ান্ত শব্দ যেহেতু কর্তার বিশেষণ হবে, অর্থাৎ কর্তাকে অনুসরণ করবে, তাহলে সত্যি প্রত্যয়ান্ত শব্দেরও কি হবে, রূপ পরিবর্তন হবে। ঠিক আছে, কর্তা যদি পুংলিঙ্গ হয় তাহলে একটা কোনো শব্দের মতো রূপ হবে, কর্তা যদি স্ত্রীলিঙ্গ হয় তাহলে একটা কোনো শব্দের মতো রূপ হবে, আর কর্তা যদি ক্লীবলিঙ্গ হয় তাহলে একটা কোনো শব্দের মতো রূপ হবে। ঠিক আছে, তাহলে কোন সময়ে কোন শব্দের মতো রূপ হবে সেটা আমাদের দেখতে হবে। কি বলা হচ্ছে দেখুন, সত্রি প্রত্যয়ান্তঃ শব্দঃ বিশেষণম ভবতি। যেহেতু সত্যি প্রত্যয়ান্ত শব্দ বিশেষণ হয়, তাই পুংলিঙ্গকস্য সত্রি প্রত্যয়ান্তস্য শব্দস্য রূপম তকারান্তঃ পুংলিঙ্গক ধাবৎ শব্দঃ ইব ভবতি। ঠিক আছে, তকারান্ত পুংলিঙ্গ শব্দ আমি যখন আপনাদের শব্দভেদ দেখিয়েছিলাম তখন ধাবৎ শব্দ রূপ দেখিয়েছিলাম। ঠিক আছে, কি বলা হচ্ছে, যদি সত্যি প্রত্যয়ান্ত শব্দ পুংলিঙ্গের বিশেষণ হয় তাহলে পুংলিঙ্গ তকারান্ত যে ধাবৎ শব্দ সেই ধাবৎ শব্দের মতো রূপ হবে। ঠিক আছে, ধাবৎ শব্দের কিরকম রূপ হবে সেটা আমরা দেখব। তারপর স্ত্রীলিঙ্গে কি হবে, স্ত্রীলিঙ্গে একটু বিশেষ হয়। কি বিশেষ হয়, তখন কি বলা হচ্ছে, আমরা উম, প্রথম পুরুষের বহুবচনে যে অন্তি ভাগটা ত্যাগ করছিলাম, ঠিক আছে, সত্যি প্রত্যয়ান্ত রূপ নিষ্পন্ন করবার জন্য প্রথম পুরুষের বহুবচনে যে অন্তি অংশটা ত্যাগ করছিলাম, সেই অন্তি অংশটা ত্যাগ না করে ওখানে যে রস্প ইকারটা আছে সেটা শুধু দীর্ঘ ইকার করে দিতে হবে। যেমন ধরুন এখানে আমরা কি দেখছিলাম, পৃচ্ছন্তি। ঠিক আছে, তাহলে এখানে অন্তি অংশটাকে ত্যাগ করে দিয়ে আমরা পৃচ্ছদ যে রূপটা পাচ্ছি, এই রূপটা পুংলিঙ্গ আর ক্লীবলিঙ্গের ক্ষেত্রে হবে। কিন্তু স্ত্রীলিঙ্গের ক্ষেত্রে এই অন্তিটাকে ত্যাগ না করে শুধুমাত্র এটা রস্প ইকারের জায়গায় দীর্ঘ ইকার করে দিতে হবে। তাহলে কি হবে, পৃচ্ছান্তি হবে। ঠিক আছে, ওই পৃচ্ছান্তি এটাই হচ্ছে প্রচ্ছ ধাতুর সত্যি প্রত্যয়ের স্ত্রীলিঙ্গের রূপ। এরপর যেহেতু দীর্ঘ ইকারান্ত শব্দ, তাই নদী শব্দ হচ্ছে দীর্ঘ ইকারান্ত স্ত্রীলিঙ্গ শব্দ, নদী শব্দের মতো রূপ চলবে। ঠিক আছে, পৃচ্ছান্তি, পৃচ্ছন্ত্যৌ, পৃচ্ছন্ত্যঃ, পৃচ্ছন্তিম, পৃচ্ছন্ত্যৌ, পৃচ্ছন্তীঃ, পৃচ্ছন্ত্যা, পৃচ্ছন্তিভ্যাম, পৃচ্ছন্তীভিঃ, এইভাবে রূপ চলবে। ঠিক আছে, এটা হচ্ছে স্ত্রীলিঙ্গের ক্ষেত্রে। ঠিক আছে, আমি আবার বলছি, পুংলিঙ্গ আর ক্লীবলিঙ্গের ক্ষেত্রে আমরা যেরকম দেখছিলাম যে অন্তিভাগটাকে ত্যাগ করে দিয়ে যেইটা পাওয়া যাবে তার সঙ্গে শত্রুর অজ যোগ করে দিয়ে যেটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে মূল শব্দ। কিন্তু স্ত্রীলিঙ্গের ক্ষেত্রে কি হচ্ছে, আমাদের এটা ত্যাগ করতে হচ্ছে না, শুধু যে রস্প ইকারটা আছে সেটা দীর্ঘ ইকার করে দিতে হবে, তাহলেই স্ত্রীলিঙ্গ যে রূপ সেটা পাওয়া যাবে। যেমন পৃচ্ছান্তি, তাড়ায়ন্তি, এখানে কি হবে, দদাতি আছে, এটাকে দীর্ঘ ইকার করে দিতে হবে, তাহলে দদাতি হবে। ঠিক আছে, স্ত্রীলিঙ্গ আর পুংলিঙ্গের রূপ কিভাবে হবে তাহলে বুঝতে পেরেছেন সকলে? হ্যাঁ স্যার। হুম, নরেন্দ্র বাবু বুঝেছেন আপনি? হ্যালো, নরেন্দ্র বাবু শুনতে পাচ্ছেন আপনি কথা? আচ্ছা, বাকিরা শুনতে পাচ্ছেন তো? হ্যাঁ স্যার, হ্যাঁ শুনতে স্যার, পাচ্ছি। শোনা যাচ্ছে। হ্যাঁ, অর্পু যেমন আপনি বুঝেছেন। হ্যাঁ স্যার, বুঝেছি। আচ্ছা, নপুংসক লিঙ্গের ক্ষেত্রে যেমন দেখুন, পুংলিঙ্গের ক্ষেত্রে আমরা তকারান্ত পুংলিঙ্গ যে ধাবত শব্দ তার মতো পুংলিঙ্গের পেয়েছিলাম। স্যার, হ্যাঁ, বলুন বলুন বলুন। স্যার শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলুন। হ্যালো।
নরেন্দ্র বাবু, আমি আপনার কথা শুনতে পাচ্ছি। আমি যদি আপনি যদি আমার কথা শুনতে পান তাহলে বলুন, আমি শুনতে পাচ্ছি। আচ্ছা, ওনার নেটওয়ার্ক সমস্যা। আমরা তাহলে নপুংসক লিঙ্গের রূপটা দেখি। পুংলিঙ্গের ক্ষেত্রে যেমন তকারান্ত পুংলিঙ্গক যে ধাবত শব্দ, সেই শব্দের মতো রূপ হচ্ছিল। নপুংসক লিঙ্গের ক্ষেত্রে কিন্তু তকারান্ত নপুংসক লিঙ্গ যে জগৎ শব্দ, সেই জগৎ শব্দের মতো সত্যি প্রত্যয়ান্ত শব্দের রূপ হবে। ঠিক আছে? তাহলে সত্যি প্রত্যয়ান্ত শব্দ যদি পুংলিঙ্গের বিশেষণ হয়, যেমন ধরুন রামহা, রাম যেতে যেতে খাচ্ছিল। ঠিক আছে? রাম দেখতে দেখতে পড়ছিল, রাম পড়তে পড়তে লিখছিল ইত্যাদি যদি বলা হয়, তাহলে রাম যেহেতু পুংলিঙ্গ, তার বিশেষণ হিসেবে সত্যি প্রত্যয়ান্ত যে গচ্ছাৎ, পশ্চাৎ, পঠাৎ ইত্যাদি শব্দগুলো হবে, সেই শব্দগুলোর রূপ তকারান্ত পুংলিঙ্গ যে ধাবত শব্দ, সেই ধাবত শব্দের মতো হবে। কারণ সত্যি প্রত্যয়ান্ত যে শব্দটা, সেটা পুংলিঙ্গের বিশেষণ। যদি ধরুন সীতা দেখতে দেখতে, খেতে খেতে, পড়তে পড়তে ইত্যাদি হয়, তখন কি হবে? দীর্ঘ ইকারান্ত যে নদী শব্দ, সেই নদী শব্দের মতো রূপ হবে। যেমন সীতা গচ্ছন্তি, খাদন্তি, পঠন্তি ইত্যাদি। আর নপুংসক লিঙ্গ যদি হয়, যেমন ফলম বৃক্ষাৎ পতৎ বা পত্রম বৃক্ষাৎ পতৎ বায়ুনা ইতস্ততঃ গচ্ছতি। ঠিক আছে? গাছটি পাতা থেকে গাছটি গাছ থেকে পাতাটি পড়তে পড়তে বায়ুতে এদিক সেদিক হচ্ছে। ঠিক আছে? তাহলে এই যে পত্র, এটা হচ্ছে নপুংসক লিঙ্গ শব্দ। তার বিশেষণ যেহেতু, তাই পতাৎ এটা জগৎ শব্দের মতো রূপ হবে। আর জগৎ শব্দের প্রথম আর একবচনে হয় জগৎ, জগতি, জগন্তি। ঠিক আছে? তাহলে কার কখন কি রকম রূপ হবে সকলে বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। হুম। এবার এই রূপগুলো আপনাদের জানা আছে, তাও আমি এখানে আপনাদের সুবিধার্থে লিখেছি। যেমন ধাবত শব্দের রূপ হচ্ছে ধাবন, ধাবন্তৌ, ধাবন্তঃ, ধাবন্তম, ধাবন্তৌ, ধাবতঃ, ধাবতা, ধাবদ্ভ্যাম, ধাবদ্ভিঃ, ধাবতে, ধাবদ্ভ্যাম, ধাবদ্ভ্যः, ধাবতः, ধাবদ্ভ্যাম, ধাবদ্ভ্যः, ধাবতः, ধাবতोः, ধাবতাম, ধাবতি, ধাবতोः, ধাবत्सु, হে ধাবন, হে ধাবন্তৌ, হে ধাবন্তः। এটা হচ্ছে পুংলিঙ্গক ধাবত শব্দের রূপ। ঠিক আছে? সত্যি প্রত্যয়ান্ত শব্দ যদি পুংলিঙ্গের বিশেষণ হয়, তাহলে সত্যি প্রত্যয়ান্ত শব্দের রূপ এই রকম চলবে। স্ত্রীলিঙ্গে হলে নদী শব্দের মতো হবে, নদী, নদ্যৌ, নদ্যাঃ ইত্যাদি রূপ আপনাদের জানা আছে, তাও আমি এখানে সুবিধার্থে দিয়েছি। আর ক্লীবলিঙ্গে হলে বা নপুংসক লিঙ্গে হলে জগৎ শব্দের মতো হবে জগৎ, জগতি, জগন্তি, জগৎ, জগতি, জগন্তি, জগতা, জগদ্ভ্যাম, জগদ্ভিঃ, জগতে, জগদ্ভ্যাম, জগদ্ভ্যः ইত্যাদি ইত্যাদি রূপ হবে। ঠিক আছে? বুঝতে পেরেছেন সকলে? আচ্ছা স্যার, বলছি জগতের প্রথম আর এক বচন এবং দ্বিবচন যেটা একটা আছে, কোথায় তয়ে হসন্ত হবে আর কোথাও দয়ে হসন্ত হবে, এটার কি কোনো নিয়ম আছে? না, আপনি দুটোই ব্যবহার করতে পারেন। কারণ সূত্র দ্বারাই মানে তকার আর দকার দুটোই সিদ্ধ করা আছে। ঠিক আছে? আপনি তকারও ব্যবহার করতে পারেন, দকারও ব্যবহার করতে পারেন। আচ্ছা, এবার তাহলে দেখুন এখানে কিছু উদাহরণ আর একটু ভালো করে বোঝানো আছে। যেমন ধরুন রামহা, ঠিক আছে? তার খাদাত এটা যদি বিশেষণ হয়, যেহেতু রাম শব্দ পুংলিঙ্গ, খাদাত এটা যদি বিশেষণ হয়, তাহলে ধাবত শব্দের প্রথম আর একবচনে যে রূপ ধাবন, ঠিক আছে, সেই রকম হবে। কি হবে তাহলে? খাদান। তারপর বলুন রূপগুলো কি হবে, পরপর বলে যান একটা।
রামः পশ্যन्। তারপর আচ্ছা আমি একবার বলছি কি করে বলতে হবে দেখুন। প্রথমে হচ্ছে রামাহা খাদন, তারপর রামৌ পশ্যন্তৌ, তারপর রামাহা দাদাতাহা। ঠিক আছে, যেহেতু এখানে দন্তন্য থাকছে না, দাদাতাহা। ঠিক আছে, সরি, দদন্তাহা, রামাহা দদন্তাহা, তারপর রামম শৃণবদন্তম। ঠিক আছে, রামৌ শৃণবন্তৌ, রামান কি হবে? রামান এটা কিরতः। এটা স্মরন্তঃ, স্মরন্তঃ, স্মরন্তঃ হবে না কি হবে? ভালো করে দেখে বলুন। দ্বিতীয় আর বহুবচন। ধাবতু ও দ্বিতীয় রামও বলেছে স্যার, ভাবতः রামও বলে স্মরন্ত, স্মরতः। না, আমি রামান বলেছি, রামান। না না, বহু হ্যাঁ, বচনে রামান, বলেছেন। আচ্ছা আচ্ছা, রামান, রামান হুম, হচ্ছে স্মরতः। স্মরতঃ, তাহলে স্মরতঃ রামান মানে কি? যেই রামেরা স্মরণ করছে সেই রকম রামেদেরকে। ঠিক আছে, তারপর রামেনা, এটা কি হবে? ক্রীডতা ততা। রামে, ক্রীড়তা, হ্যাঁ, ক্রীডতা রামেনা। তারপর রামেনা, তারপর কি হবে? রামাভ্যাম, তাহলে তিষ্ঠদ্ভ্যাম। তিষ্ঠদ্ভ্যাম তিষ্ঠদ্ভ্যাম, রামাভ্যাম। হুম, ঠিক আছে, তারপর তারপর হচ্ছে লিখদ্ভি ই, হুম, রামৈহি রামৈহি। লিখদ্ভিহি, লিখদ্ভিহি রামৈহি, রামৈহি, যারা লিখছেন সেই রকম রামেদের দ্বারা। তারপর তারপর রক্ষতে, তারপরে হচ্ছে রক্ষতে রামায়। হ্যাঁ, যেই রাম আমাদের রক্ষা রামায়, করছেন সেই রামকে নমস্কার। রক্ষতে রামায় নমঃ। নরেন্দ্রবাবু বুঝতে পারছেন তো কি করে হচ্ছে? হ্যাঁ হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। রামাভ্যাম, এটা তারপর প্রণমাভ্যাম স্যার, রামাভ্যাম প্রণমাভ্যাম। না, এরপর আমরা কি দেখলাম? চতুর্থীর এক বচন দেখলাম। হ্যাঁ হ্যাঁ, প্রণমাভ্যাম, হ্যাঁ, প্রণমাভ্যাম চতুর্থী রামাভ্যাম। তাহলে দ্বিবচনে রামাভ্যাম প্রণমাভ্যাম। তারপর বহুবচনে রামেভ্যঃ পৃচ্ছতভ্যঃ। শব্যঃ, পৃচ্ছদ্ভ্যः। পৃচ্ছদ ধাবতের যেমন ধাবদ্ভ্যः, সেরকম পৃচ্ছদ্ভ্যः। পৃচ্ছদ্ভ্যः রামেভ্যः। ঠিক আছে, যেই রামেরা জিজ্ঞাসা করছেন সেই সমস্ত রামেদের জন্য। তারপর স্যার আমি পঞ্চমীর তারপরটা এক বচন। বলছি, হ্যাঁ, রামাত নয়াত। বলুন আরেকবার। নয়াতঃ, নয়তঃ, হয়েছে স্যার? হ্যাঁ, নয়তঃ রামাত। তারপর তারপরে হবে রামাভ্যাম নয়াতভ্যাম। আবার ভুল হচ্ছে, নয়তাভ্যাম না, নয় নয়াত তার সঙ্গে ভ্যাম যোগ হয়ে যাবে, তাহলে নয়াদ্ভ্যাম। নয়াতভ্যাম, ও নয়াতভ্যাম, রামাভ্যাম নয়াতভ্যাম। তারপর রামেভ্যঃ জয়তভ্যঃ। আবার জয়তাভ্যাহ। হসন্তটা তো এখানে আছে, জয়াত তার সঙ্গে ভ্যাহা যোগ করে দিতে হবে, তাহলে জয়দ্ভ্যাহ। আপনি এখানে আবার অকার নিয়ে আসছেন একটা। জয়তভ্যঃ। তারপর তারপর হবে রামস্য পূজয়ত্তঃ। তারপরে হবে রামৌঃ কি এটা, ষষ্ঠীর দ্বিবচনে কি হয়? রামৌঃ হয় না। ষষ্ঠীর দ্বিবচনে কি হয় রাম শব্দের?
কি হয় অর্পিতা ম্যাডাম ষষ্ঠীর দ্বিবচনে? রাময়োঃ। কি হয় নরেন্দ্র বাবু? স্যার বানানটা বলছি, রয়াকা ম অন্তঃস্থ ওকা বিসর্গ, হ্যাঁ, রাময়োঃ। রাময়োঃ। তাহলে স্পৃশতোঃ স্পৃশতোঃ। রাময়োঃ। যেই দুজন রাম স্পর্শ করছে সেই দুজন রামের। তারপর রামাণাম হুম পূর্বতাম হুম পূর্বতাম। পূর্বতাম পূর্বতাম রামাণাম। ঠিক আছে, যারা হুম। করছিল বা যারা করছে সেই রকম রামেদের। বুঝতে পেরেছেন তাহলে কিভাবে রূপগুলো হবে, বিশেষণ অনুযায়ী চেঞ্জ কি করে হবে? সকলে বুঝেছেন পুংলিঙ্গের ক্ষেত্রে? হ্যাঁ স্যার। আশিস বাবু? হ্যাঁ স্যার। হ্যাঁ, এরপর স্ত্রীলিঙ্গের ক্ষেত্রে কি হবে বলুন, পরপর একে একে বলুন। প্রথম আশিস বাবু আপনি বলবেন, তারপর অর্পিতা ম্যাডাম বলবেন, তারপর নরেন্দ্র বাবু বলবেন। একে একে বলুন, তিনটে করে বচন আছে, 7টা বিভক্তিতে কি হবে বলুন। আশিস বাবু শুরু করুন। চিতা খাদন্তি। তারপর অর্পিতা ম্যাডাম। শীতে হুম পশ্যতৌ। পশ্যাতৌ কি করে হবে? আমি কি বলেছি? পশ্যান্তি মেন শব্দ, তার দ্বিবচনে কি হবে? প্রথমা তাহলে দ্বিবচন দ্বিবচনে হবে শতৌ সাথে পশ্যতৌ। পশ্যাতৌ নয়, দন্ত নয়ে তয়ে মানে তয়ে জফলা। তফাৎ উৎপাদ। হ্যাঁ, হ্যাঁ, তাহলে সেটার উচ্চারণটা কি হবে বলুন। তাহলে পশ্যন্তৌ। আপনি বলুন পশ্যান, তারপর বলুন তিয়ৌ। বলুন দুটো আলাদা আলাদা করে। পশ্যান। না হচ্ছে না, হচ্ছে না। আপনি আগে পশ্যন্তৌ। হ্যাঁ পশ্যান বলুন, পশ্যান। পশ্যন তারপর বলুন তিয়ৌ। তিয়ৌ। তেও। এবার তেও। দুটো একসঙ্গে উচ্চারণ করুন দুটো। পশ্যন্তৌ। তৌ নয়, তিয়ৌ। তিয়ৌ। তেও। হুম তেও। হুম এবার বলুন। পশ্যন্তিও। পশ্যান তিয়ৌ। অনেকটা ঠিক হয়েছে, বুঝতে পশ্যন্তিও। পেরেছেন? হুম স্যার এই পরেরটা কি দাদা থাকবে না দাদান তফা হবে এটা? না, শীত কি হবে বলেছি ওখানে যেহেতু? সীতাহা, ওটা কি দাদান তাহা হবে? না, সীতাহা দাদান তাহা। দদন্তহা হবে না, নদী শব্দের দাদা মতো রূপ তাহা। হবে। নদী শব্দের মতো রূপ হবে। নদী শব্দের হ্যাঁ, নদী শব্দের বহুবচনে কি হয়? বহুবচনে তো নদ্যাহ আছে, তাহলে দাদাতাহা দাদাত্যাহা হ্যাঁ, দাদাত্যাহা। দদতহ সীতাহা দদতহ না। দাদাত্যাহা। তারপর আবার বলুন। স্ক্রিনটা চলে গেছে। তিনটা, হ্যাঁ আমিও দেখতে পাচ্ছি না স্যার। হ্যালো। হ্যাঁ স্যার, ঠিক আছে। হ্যাঁ। নেক্সট হচ্ছে সীতাম হুম সীতাম। বদন্তিম। হ্যাঁ, বদন্তিম সীতাম। বদন্তিম। প্রথমার বহুবচনে হচ্ছে সীতাম। বদন্তি, তার ইকারটাকে দীর্ঘ ইকার করে দিতে হবে শুধু, তাহলে বদন্তি হচ্ছে মেন শব্দ। তার দ্বিতীয় এক বচনে হচ্ছে এক বছরে বদন্তিম। বদন্তিম। আচ্ছা, তারপর অর্পিতা ম্যাডাম। স্মরণ স্মরণ স্মরণ। শীতে স্যার উচ্চারণই আটকাচ্ছে। আলাদা সিঙ্গন্তি তখন থেকে তখন তখন যেইভাবে সিঙ্গন্তৌ। আলাদা আলাদা উচ্চারণ করুন। প্রথমে শ্রেণবান, তারপর তিয়ৌ। সিনবন্তৌ। তিও। হুম হুম পুরোটা বলুন এবার। শীতে সিনবন্তৌ। সিনবান্তৌ নয়, আলাদা আলাদা করে বলুন আবার। সিনবন্তৌ। হুম
শ্রীনবন্তৌ হচ্ছে না স্যার আমার উচ্চারণ। হবে হবে হবে, আপনি একটু শ্রীনবন্তৌ তেও হুম এই তো তেও হচ্ছে। তেও এবার পুরোটা বলুন। শীতে, শ্রীনবন্তৌ। ঠিক আছে, আপনি একটু প্র্যাকটিস করবেন এটা, ঠিক আছে? প্রথমে শ্রেণবান, তারপর হ্যাঁ তিয়ৌ। স্যার। বলুন শ্রেণবান শ্রীনবন্তৌ তিয়ৌ। তেও হুম, এবার একসঙ্গে বলুন। শ্রীনবন্তৌ হুম, আবার বলুন। শ্রীনবন্তৌ হুম, শ্রীনবন্তৌ তেও তিয়ৌ তিয়ৌ, এইভাবে শ্রীনবন্তৌ। এইভাবে অভ্যাস করতে হবে, ঠিক আছে? আচ্ছা, তারপর নরেন্দ্রবাবু আপনি বলুন কি হবে? হ্যাঁ, সীতাহ স্মরন্তিহি। হুম, তারপর আশিস বাবু? চিতয়া, এটা হচ্ছে ক্রীড়ন্তিয়া তিয়া ক্রীড়ন্তিয়া। এখানে বিসর্গটা আমি ভুল করে দিয়েছি, এটা ভুল আছে স্যার এখানে, বিসর্গটা হবে না, বিসর্গটা ঠিক আছে? হবে না। ক্রীড়ন্তিয়া। তারপর শীতাভ্যাম তিষ্ঠন্তিভ্যাম। তিষ্ঠন্তিভ্যাম শীতাভ্যাম। তারপর নরেন্দ্রবাবু? স্যার বলছি, হ্যাঁ, সীতাভিহি লিখন্তিভিহি। লিখন্তিভিহি নয়, কি হবে? লিখন্তিভিহি। লিখন্তিভিহি লিখন্তিভিহি। হুম সীতাভিহি লিখন্তিভিহি। হুম তারপর আশিস বাবু? রক্ষন্ত্যৈ চিতাওই। তারপর আচ্ছা, অর্পিতা ম্যাডাম আপনি এবার সপ্তমীর বহুবচনে কি হবে বলুন। তারপর একটা সীতা প্রণামাত, এটার সপ্তমীর বহুবচনে করলে কি হবে? প্রণমন্ত্যাম। সপ্তমীর বহুবচন এক বচন বলুন। সীতায়াম প্রণমন্ত্যাম। বহুবচন এক বচন নয়। ও সপ্তমীর বহুবচনে, তাহলে হুম প্রণমন্তিষু। হুম সীতাসু। সীতাসু প্রণমন্তি। হুম আচ্ছা, নরেন্দ্র বাবু আপনি বলুন ষষ্ঠীর দ্বিবচনে কি হবে? বিচ্ছাত, এটা ষষ্ঠীর স্যার বলছি, দ্বিবচনে কি হবে? শীতয়োহ। হুম শীতয়োহ, স্যার কোনটা, নয়ত দিয়ে না বলবো? না, পৃচ্ছাত পৃচ্ছাত। পৃচ্ছত, আচ্ছা। হুম শীতয়োহ পৃচ্ছন্তোহ। আ- পৃচ্ছন্তোহ। আবার অর্পিতা ম্যাডামের মতো ভুল হয়ে যাচ্ছে, পৃচ্ছান্তোহ নয়, এখানে জফলা আছে, জফলার উচ্চারণ পৃচ্ছন্ত্যোহ। পৃচ্ছান। পৃচ্ছন্ত্ዮ তিও হুম 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 তিও হুম ও। একদম ঠিক হয়েছে, পৃচ্ছান্ত্যোহ। ঠিক আছে। তিও আপনার যেহেতু টানা ও একবারে বলতে তিও। অসুবিধা হচ্ছে, আপনি দুটো ভাগে ভাগ করে নিন। প্রথমে পৃচ্ছান উচ্চারণ করুন, তারপর তিয়োহ উচ্চারণ করুন। তিয়োহ তিয়োহ পৃচ্ছন্ত্যোহ হুম পৃচ্ছন্ত্যোহ পৃচ্ছান্ত্যোহ। পৃচ্ছন্ত্যোহ। ঠিক আছে, তাহলে এইভাবে বাকিগুলোরও হবে স্ত্রীলিঙ্গের রূপ। সকলে বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার। এরপর ক্লীবলিঙ্গ, ঠিক আছে, মিত্রাম খাদাত। তারপর কি হবে আশিস বাবু? প্রথমা দ্বিবচন থেকে শুরু করুন। মিত্রে, হুম সরি এক মিনিট স্যার, চলে গেছে এটা। মিত্রে পশ্যতি। পশ্যতি। তারপর ম্যাডাম?
জগতে দদতি। আবার বলুন। মিত্রাণি দদন্তি। হ্যাঁ, দদন্তি হস্বইকার কিন্তু। আচ্ছা, তারপর নরেন্দ্রবাবু। স্যার কোনটা দ্বিতীয় থেকে দ্বিতীয় এক বছর বলবো স্যার? দ্বিতীয় এক বচন। স্যার শুনতে পাচ্ছেন? হ্যাঁ, দ্বিতীয় এক বচন বলুন। মিত্রম। স্যার কোন ধাতু কোনটা স্যার বলবো? পশ্চাৎ না দদত? না, আপনি স্পৃশতটা বলুন। স্পৃশত। আচ্ছা, কোনটা স্যার? মিত্র স্পৃশত, এটার সপ্তমীর এক বচনে কি হবে? সপ্তমীর এক বচন। সপ্তমীর এক বচনে মিত্রে স্পৃশতি। কি মিত্রে? মিত্রে ওটা উচ্চারণ করাই যাচ্ছে না। স্পৃশতি। 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 প্রথম কি বলছিলেন? স্পৃশতি হয়ে যাচ্ছিল। হ্যাঁ স্পৃশতি হ্যাঁ। নয়, স্পৃশতি। আচ্ছা, তারপর আচ্ছা, অর্পিতা ম্যাডাম আপনি বলুন। মানে কি স্যার? এটা স্পর্শ করা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্পর্শ করা। আচ্ছা, অর্পিতা ম্যাডাম এবার আপনি বলুন ষষ্ঠীর বহুবচন। শ্রীণবৎ। শ্রীণবৎ ষষ্ঠীর বহুবচন। শৃण्वताम्। তাহলে শৃण्वताम्। মিত্র শব্দটাও বলুন। হ্যালো, স্যার শোনা যাচ্ছে? হ্যাঁ, মিত্র স্যার শব্দটাও শোনা বলুন। যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, শোনা আচ্ছা যাচ্ছে। আচ্ছা, মিত্রাণাম। মিত্রানাম। শৃण्वताम्। শ্রেণবতাম। আকার আছে, আকার দ্বিমাত্রা। শ্রেণবতাম। মিত্রানাম শ্রেণবতাম। আচ্ছা, আশিস বাবু আপনি বলুন ষষ্ঠীর সপ্তমীর দ্বিবচন। সপ্তমীর দ্বিবচন। সপ্তমীর দ্বিবচন। হুম সপ্তমীর দ্বিবচন সে কোন এটা দেবো? কোন ধাতু? আপনার যেটা ইচ্ছা আপনি চয়েস করুন কোন ধাতুটা বলবেন। আপনার জন্য ডিসকাউন্ট দেয়া হলো। আচ্ছা, তাহলে আমি নয়ত দিয়েই বলছি এটা। সপ্তমীর দ্বিবচন তো? আচ্ছা, মিত্রয় ওহ নয়ত ওহ। নয়ত ওহ। আচ্ছা, আর কারো ডিসকাউন্ট লাগবে? লাগবে না, ঠিক আছে। বলছি এটা যেভাবে এখানে দেখাচ্ছেন না স্যার, বলছি এটা যদি এই পিডিএফ আকারে যখন দেবেন না, এরকম সাদা কালো ফর্মেই দেবেন। ঠিক আছে। আচ্ছা, রূপগুলো কি করে নিষ্পন্ন করতে হবে সকলের কাছে স্পষ্ট হয়েছে? একদম স্যার, ঠিক আছে। বিশেষ্য বিশেষণ হলেও কিভাবে চেঞ্জ হচ্ছে সকলে বুঝতে পেরেছেন তো তাহলে? হ্যাঁ স্যার। এবার তাহলে কিছু উদাহরণ দেখা যাক। যেমন রামঃ অন্নম খাদতি চলচ্চিত্রম চ পশ্যতি, মানে রাম যে সময় ভাত খাচ্ছে সেই সময়ই কি করছে? টিভি দেখছে। ঠিক আছে, রামঃ অন্নম খাদন চলচ্চিত্রম পশ্যতি। রামঃ অন্নম খাদন চলচ্চিত্রম পশ্যতি। বাকি যে তিনটে বাক্য আছে এই তিনটে বাক্য আপনারা অনুবাদ করুন।
স্যার একটা কথা একটু জিজ্ঞাসা করে নিই। হুম বলছি ওই যে ব্রাহ্মহ অন্নং খাদন চলচ্চিত্রম পশ্যতি, হুম এখানে খাদন যে এটা হয়েছে, এটা কি রামকে অনুরূপ করেছে না অন্নকে অনুরূপ করেছে? মানে না, অন্যর বিশেষণ হয়েছে না রামের বিশেষণ? কার বিশেষণ হওয়ার কথা? ভাত খাচ্ছে নাকি রাম খাচ্ছে? কে খাচ্ছে? রামের হ্যাঁ, রামের রামের বিশেষণ হওয়ার কথা, এখন কর্তার বিশেষণ হবে। হুম বলুন আশিস স্যার বাবু। স্ক্রিনটা দেখা যাচ্ছে না। বাকিদেরও কি একই সমস্যা? স্যার বলছি সকলে স্ক্রিনটা দেখা যাচ্ছে না। হ্যালো, সকলে স্ক্রিন দেখতে পাচ্ছেন তো? হ্যাঁ দেখতে পাচ্ছি স্যার। নরেন্দ্রবাবু, আজকে আপনার একটু নেটের সমস্যা, কারণ সকলের তো সমস্যা হচ্ছে না, আর আমার তাহলে হ্যাঁ মাঝে মাঝে দেখতে পাচ্ছি স্যার, এবার মাঝে মাঝে কি হচ্ছে বুঝতে পারছি না, মাঝে হ্যাঁ, মাঝে আপনার নেটওয়ার্কের সমস্যা নেটওয়ার্কের হচ্ছে। সমস্যা। হুম হুম হুম। হ্যাঁ বৃষ্টি হচ্ছিল তো। আচ্ছা আশিস বাবু, আপনি বুঝতে পেরেছেন তো কার বিশেষণ ওটা? হ্যাঁ, এটা তাহলে রামেরই বিশেষণ হবে তাহলে? হ্যাঁ, যদি আপনার অন্যের বিশেষণ হতো তাহলে কি খাদন হতো? কি না, হতো? খাদন হতো না, সেটাতে হচ্ছে ওই খাদাত হতো। হুম জগতের মতো, জগৎ শব্দের মতো যা খাদাত হতো। হুম হুম এখন এই বিশেষণটার কথা জিজ্ঞাসা করলাম এই কারণেই যে ওটাকে যে মানে এখানে হয়তো দেখিয়ে দিয়েছেন খাদন বলে, আর যদি না দেখান, মানে এটা যদি আমাকে শুধু পরিবর্তন করতে হয়, তখন আমি কোনটাকে ধরবো সেটার জন্য জিজ্ঞাসা করলাম। এখানে তো আপনার উদাহরণটা দেখিয়ে দিয়েছেন, সেই জন্য অসুবিধা হচ্ছে না। হুম কিন্তু হুম। অন্যান্য জায়গায় যেখানে পরিবর্তন করতে হবে সেখানে তো আমাকে একটা ধরতে হবে, তাহলে কর্তাকেই কর্তারই বিশেষণ হিসাবে ধরছি। হ্যাঁ, কারণ কি কর্তৃবাচ্য হবে, তাই কর্তারই হ্যাঁ, বিশেষণ। কর্তারই বিশেষণ হিসাবে ধরছি, মানে তার হুম, মধ্যে একটা কর্ম রয়েছে, তো ওটাই ওর জন্যই ওটাকে ধরছি না। ঠিক আছে হয়ে গেলে বলবেন। স্যার বলছি ওটা কি গ্রুপে একবার দেওয়া যাবে? দেখা, হ্যাঁ দেখা যাবে, ঠিক আছে। স্যার হয়ে গেছে। আচ্ছা, শেষেরটা কি করেছেন? জয় দেব দেবতাম পূজয়ন প্রণামম চ করতি। প্রণামঞ্চ করোতি, এখানে আবার চ লিখতে হবে? হবে না হবে না? না কি মনে হয়? না, আপনি তো লেখেননি, চলচ্চিত্রম পার্শ্বতে লিখেছেন, তাহলে প্রণামম করতি। হ্যাঁ, চ লিখতে হবে না, কারণ কি ওই চটা তুলে দেওয়ার জন্যই সত্যি প্রত্যয়টা ব্যবহার করা হচ্ছে। বর্তমানে একই সময়ে দুটো কাজ হচ্ছে, সেটা বোঝাবার জন্যই সত্যি প্রত্যয়, ঠিক আছে? তাই আবার আলাদা করে চটা বলছি না। চয়ের দ্বারা কি হচ্ছে, দুটো বাক্য আলাদা করা হচ্ছে, কিন্তু আমরা তো সত্যি প্রত্যয়ের দ্বারা দুটো বাক্য এক করে ফেলছি, ঠিক আছে? তাই চটা আর লিখতে হবে না, ঠিক আছে? ঠিক তাহলে আছে স্যার। চটা বাদ দিলে কি হবে?
জয়দেবः দেবতাং পূজয়न् প্রণামং করোতি। হুম। আর আর কি করেছেন? আর তার আগেরটা হচ্ছে শ্যামঃ তৃণাম স্পৃশন হুম পুষ্পম চিনতি। হুম আর প্রথমেরটা বালকঃ গীতম শৃण्वन् শ্লোকম রচয়তি। হুম ঠিক আছে। দ্বিতীয়টায় স্ত্রী স্ত্রী সতী ওকারটা দিয়ে দেওয়াটা কি ঠিক হয়েছে স্যার? না না না, ওটা ভুল হয়েছে একটু। আজকে স্ত্রী স্লাইড। হ্যাঁ, স্ত্রী সতী হবে, সেই জন্য স্পৃশন হবে। হুম হুম কিন্তু হুম স্ত্রী হুম সতী ব্যাপারটা অন্যরকম, অন্য কোনো কিনা ধাতু কিনা বোঝা অসুবিধা হয়ে যাবে। হুম। স্ত্রী সতী। আসলে আজকে স্লাইডটা আমি তাড়াতাড়ি করে আর চেক করার সময় পাইনি। আমি ওকারটা দেখে আমার একটু খটকা লাগছিল যে এখানে আবার অন্য কোনো ধাতু দিয়েছেন কিনা। না না, ওটা আমার একটু টাইপিং। ওপরেরটা শ্রীনতি ঠিক আছে, আর দ্বিতীয়টা একই রকম স্ত্রীসতী করে দিয়েছে, সেটাই অসুবিধা হচ্ছে। ঠিক আছে। আচ্ছা, আমরা তাহলে পরবর্তী কিছু, নরেন্দ্রবাবু আপনার হয়েছে? হ্যালো। সে আমি করছি। আচ্ছা, করুন, হলে বলবেন। বাকিরা যারা আছেন, আশিস বাবু আর অর্পিতা ম্যাডাম, আপনারা তখন একটা অন্য উদাহরণ নিজে থেকে ভেবে লিখতে পারেন। ঠিক আছে, ধাতুগুলোর মোটামুটি কি হয়, লিখত, পশ্চাৎ ইত্যাদি আপনারা শুনলেন, সেগুলো ব্যবহার করে নিজে থেকে একটা করে বাক্য লিখুন, দেখি এক্ষুনি বসে ভেবে। স্যার 1 নম্বরটা একটু শুনবেন, এটা ঠিক হুম। হচ্ছে কিনা আমি বুঝতে পারছি না। বালকঃ গীতং শৃণোত শ্লোকং রচয়ত। সিনোদ নয়, প্রথমেই বলেছি পুংলিঙ্গ আর নপুংসকলিঙ্গের ক্ষেত্রে কি হবে, অন্তিটা বাদ দিয়ে যেটা হবে, অর্থাৎ শ্রু শব্দের, শ্রু ধাতুর প্রথম পুরুষের বহুবচনে হয় শৃণবন্তী, সেখান থেকে অন্তি বাদ দিলে কি থাকবে, শৃণবত। শৃণবত, আচ্ছা। হুম। তাহলে হ্যাঁ, তার এবার প্রথম আর এক বচন ধাবত শব্দের মতো কি হবে, ধাবত। ধাবত শব্দের প্রথম আর এক বচনে কি হবে, দেখালাম একটু আগে রূপ। ধাবতঃ। না, একটু আগেই প্রচুর উদাহরণ করা হলো। ধাবন প্রথম আর এক বচনে হচ্ছে ধাবন, তাহলে এটা কি হবে, এখানে কি হবে, ও আচ্ছা, ধা ধা স্যার, এখানে হবে শৃণবন। শৃণবন। বালকः গীতম শৃণবন। তারপর বালকः গীতম শৃণবন, তারপর কি লিখতে হবে, হ্যালো।
বাকিরা শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। হুম। নরেন্দ্রবাবুর আর আজকে একটু নেটের খুবই সমস্যা হচ্ছে, কোনো কথাও ঠিকঠাক শুনতে পাচ্ছেন না। আচ্ছা, আপনারা নতুন কিছু বাক্য ভাবলেন, আশিসবাবু, অর্পিতা ম্যাডাম? স্যার আমি একটা বলছি, একটু হুম, ভুল হতেও পারে। বলুন। বালকাহা হুম। বালকাহা মার্গম গচ্ছন্তঃ হুম। গীতম কুর্বন্তি। গীতম কুর্বন্তি। কুর্বন্তি, একদম ঠিক হয়েছে। এটা একটু মানে বলতেছি। বহু বচনে করলাম। হ্যাঁ, 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 বুঝতে পেরেছি। আর অর্পিতা ম্যাডাম, আপনি? बालकः हसन् आगच्छति। বালকः হসন আগাচ্ছতি। ঠিক আছে। আচ্ছা, আপনি এটা কি দুজন বালিকা হাসতে হাসতে আসছে, দুজন বালিকা হাসতে হাসতে আসছে, কি হবে করুন। আশিস বাবু, আপনি ওটা দুজন মানে অনেকজন বালিকা গান করতে করতে হুম। রাস্তায় যেতে যেতে গান করছে, এটা করুন। নরেন্দ্রবাবু, আপনি এবার শুনতে পাচ্ছেন? बालिके हसन्तौ आगच्छतः। আবার বলুন। হ্যাঁ, হয়তো স্যার এই হসন আর তার সাথে তৌ, স্যার ওখানে উচ্চারণ হয়তো আমার হচ্ছে না। তো তো স্যার, না, আপনি আপনি তো না বলে তিয়ৌ বলুন, তিয়ৌ তৌ বলুন। তৌ হ্যাঁ, আবার তো, হসন্তেও তো না, আপনাকে যেটা বলতে বলা হচ্ছে সেটা বলুন, শুধু তি ঔ বলুন, তি ঔ বারবার বলুন ওটা। হসন্তেও হুম, আবার বলুন। হসন্তেও হ্যাঁ, আশিস বাবু এবার বালিকে ঠিক হচ্ছে। হসন্তেও আগচ্ছাত। হুম, আশিস বাবু, এখন অর্পিতা ম্যাডাম ঠিক হয়েছে। হসন্তেও হ্যাঁ হুম, হ্যাঁ হ্যাঁ, ঠিক হয়েছে স্যার। হাসান তিয়ৌ এখন একদম ঠিক আছে। হ্যাঁ স্যার। আপনাকে ওই জন্যই এই উদাহরণটা করতে বলা হয়েছে। স্যার আমি আমারটা বলি। বুঝতেই পেরেছি যখন দ্বিবচনে স্যার আমারটা বলি। হ্যাঁ, বলুন, আপনারটা বলুন আশিস বাবু। বালিকাহা হুম। মার্গম হুম। গচ্ছন্ত্যঃ হুম। গীতম কুর্বন্তি। গীতম কুর্বন্তি। আচ্ছা, আর নরেন্দ্রবাবু, এখন শুনতে পাচ্ছেন আপনি? উনি শুনতে পাচ্ছেন নাকি বুঝতেও পারছি না। ও, উনি লেফট হয়ে গেছেন, এখন নেই দেখছি উনি। ঠিক আছে, তাহলে আমরা পরের উদাহরণগুলো দেখি একটু। ঠিক আছে, এখানে স্ত্রীলিঙ্গে কিছু উদাহরণ আছে, আপনাদের আর বোঝাতে হবে না, যথেষ্ট বুঝেছেন। তাহলে এবার আপনারা এই তিনটে বাক্য অনুবাদ করুন একটু, 1, 2, 3 যে আছে অনুবাদ করুন, হলে বলবেন। হলে বলবেন।
স্যার হয়ে গেছে। বলুন। বালিকা অপুয়ং খাদন আপুইয়ম নয়, কি লেখা আছে অ- দেখুন ভালো। অ- এটা অপুপং হুম অপুপম হুম খাদন্তি হুম জলম পিবতি হুম মাতা গীতাম শৃण्वन्ती কার্যম করোতি হুম সরস্বতী বেদম স্মরন্তি পরীক্ষায়াম লিখতি। অর্পিতা ম্যাডাম হয়েছে আপনার? এই অপুপং মানে কেক বলেছিলেন না স্যার? হুম আচ্ছা, এরপর নপুংসক লিঙ্গে নেত্রম বৃক্ষম পশ্যতি। নেত্রম বৃক্ষম পশ্যত পুষ্পম চিনোতি। বন্ধু গাছ দেখতে দেখতে ফুল তুলছে। তারপর একটাই বাক্য আছে, এটা কি হবে অর্পিতা ম্যাডাম আপনি বলুন। পুষ্পম প্রস্ফুটাৎ পুষ্পম সৌরভম দদাতি। আবার বলুন। পুষ্পম পুষ্পম স্ফুটাৎ হুম সৌরভম সৌরভম দদাতি। হুম ঠিক আছে, তাহলে এবার বলুন সত্যি প্রত্যয় এখন সবকিছু ক্লিয়ার হলো নাকি এখনো কিছু বাকি আছে? কোনো জায়গা অস্পষ্ট মনে হচ্ছে কিংবা আর একটু বললে ভালো হতো সেরকম কিছু? সবটা বুঝতে পেরেছেন তাই তো? হ্যাঁ স্যার, সব তো বুঝতে পেরেছি। আচ্ছা, ঠিক আছে, তাহলে আজকে আমি সত্যি প্রত্যয়টাই শুধু পড়াচ্ছি, কারণ এরপর একটু মাথা যন্ত্রণা হচ্ছে। আজকে আর বেশি পড়াবো না। কিন্তু আপনাদের বাড়ির কাজ অনেকগুলো থাকবে, সেটা হচ্ছে আগে আমরা ত্বা প্রত্যয় পড়েছি, তমন প্রত্যয় পড়েছি, আর আজকে সত্যি প্রত্যয় পড়লাম। ঠিক আছে, তো এই যে তিনটে প্রত্যয় পড়লাম বলছি সব আমরা আগে যেটা শিখেছিলাম, বলুন। হ্যাঁ বলছিলাম স্যার আমরা ওই পুংলিঙ্গে যখন আছে না হুম তখন আমরা ওই মানে প্রথম পুরুষের বহু বচনে গিয়ে অন্তিটাকে বাদ দিয়ে ওখানে অচ যোগ করছিলাম। হুম কিন্তু আমরা যখন সেরকম দদাতির ক্ষেত্রেও আমরা তাই করলাম যে দদতি থেকে ওখানে অতিকে বাদ দিয়ে দদত করছি হুম এবং রূপটা বোধহয় ধাবত শব্দের মতোই করলাম। কিন্তু হুম আমাদের এর আগে বলা হয়েছিল যার শেষে আর কি তি থাকবে সেখানে ওই মরুৎ শব্দের মতো রূপটা হবে। কারণ দদা থাকছে ফলে মরুৎ রূপটা মানে একটু দাঁড়ান আমি বলছি ওটা।
হ্যাঁ আমি এটা আমার একটু ডাউট লাগছে। আমি তাহলে এটা জিজ্ঞাসা করে আপনাদের গ্রুপে একবার জানিয়ে দেবো, ঠিক আছে, যে ওটার ক্ষেত্রে ওটা আলাদা রূপ হয় নাকি একই রকম রূপ হয়। ঠিক আছে, এটা আমি একটু আপনাদের গ্রুপে জানাবো। স্যার হ্যাঁ হুম। আর কিছু প্রশ্ন? ঠিক আছে স্যার। না স্যার আর কিছু না, ওটাই মনে হচ্ছিল যে কিছু একটা আলাদা পড়েছিলাম, তার বাদে স্যার সবই ঠিক আছে। ঠিক আছে, আমি ওটা আরেকবার দেখবো, তাও দেখে তারপর আপনাদের গ্রুপে জানিয়ে দেবো আর পিডিএফটা একই সঙ্গে দিয়ে দেবো। ঠিক আছে, কিন্তু বাড়ির কাজ যেটা বললাম, সবাই কিন্তু অবশ্যই হ্যাঁ স্যার। তিনটে যে প্রত্যয় পড়ানো হয়েছে, তিনটে প্রত্যয়ের পাঁচটা 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 করে টোটাল 15টা বাক্য অবশ্যই লিখবেন। ঠিক আছে, এখানে ধাতুর রূপ আমি সব মানে আমরা নিজেরাই লিখবো তাই তো? আপনারা নিজেরা লিখবেন। এবং এক বচন কিংবা শুধুমাত্র প্রথমা দ্বিতীয়া নয়, তৃতীয়া চতুর্থী পঞ্চমী এইসব ব্যবহার করবেন এই সত্যির ক্ষেত্রে। ঠিক আছে, বাকিগুলোর ক্ষেত্রে তো ওরকম আচ্ছা কিছু আচ্ছা বলা যাচ্ছে না, কিন্তু সত্যির ক্ষেত্রে প্রথমা দ্বিতীয়া এক বচন দ্বিবচন বহুবচন বাদ দিয়ে মোটামুটি তৃতীয়া চতুর্থী পঞ্চমী ইত্যাদি বিভক্তিগুলো ব্যবহার করতে পারেন। করলে ভালো, আমি বারণ করছি না যে প্রথমা দ্বিতীয়া একদমই করা যাবে না, কিন্তু চেষ্টা করবেন ওই দুটো বাদ দিয়ে, কারণ ওগুলো তো আমরা সবসময়ই ব্যবহার করে থাকি। ওগুলোর রূপগুলো বিশেষ্য বিশেষণ ভাব কিভাবে হয় ওগুলো আমাদের সচরাচর মানে একদম কি বলবো, মানে খুবই পরিচিত হয়ে গেছে বিষয়গুলো। ঠিক আছে, যেগুলো অপরিচিত, অতটা ব্যবহারে আসে না, সপ্তমী ষষ্ঠী ইত্যাদি, সেগুলো একটু করবেন, তাহলে আপনাদেরই ভালো হবে। ঠিক আছে, এই বলে তাহলে ক্লাস এখানেই শেষ করছি আজকে। আহ, যে স্যার ক্লাস আরেকটা স্যার, সে আপনার সেই বাচ্চা বাচ্চা পরিবর্তনের সেন্টেন্স গুলো দেওয়ার কথা ছিল স্যার। ও হো, হ্যাঁ হ্যাঁ, আমার শরীর খারাপের জন্য আমি একদম ভুলে গেছি। আমি ওটাও দিয়ে দেবো। ঠিক আছে, আমি ওটা স্যার ওটাও তাহলে একটু দিয়ে দেবেন। হুম হুম হুম, অবশ্যই দিয়ে দেবো। স্যার এই যে ওই বিভিন্ন এগুটা বললেন না, বিভিন্ন বিভক্তির, হুম ওই বিভক্তির যদি বাংলা মানে অর্থ সমেত যদি একটা বাক্য হয়, তাহলে হুম আমার করতে সুবিধা হয়। মানে এমনি মানে একটা, যেমন একটা সে হাসতে হাসতে চলে গেল, বা এরকম যেমন একটা সোজা বাক্য থাকে। আর সপ্তমী ষষ্ঠী বিভক্তিতে যে বাক্যগুলো থাকলো, সেগুলো হুম। যদি বাংলাতে দিয়ে দেন, সেটাকে আমরা করতে পারলে সুবিধা হতো। আপনি প্রথমা দ্বিতীয়াতেই করুন, কিন্তু আমি বলবো না, আমি পরের হ্যাঁ, দিনের কাজে সেই জন্যই দিচ্ছি, যাতে হ্যাঁ, আপনি ভাবেন একটু, মানে ওই ধরনের বাক্য আপনার মাথায় আনার চেষ্টা হ্যাঁ, করেন। সেই আচ্ছা জন্যই ঠিক দিচ্ছি, আছে, নাহলে সেটাই তো আমি তো বাংলা বলে দিলে আপনারা অনুবাদ করে নিয়ে আসবেন, কোনো করে নিয়ে অসুবিধা নেই। আসবো। হ্যাঁ, 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 আপনি সেটাই। ভেবে কিভাবে উদাহরণ বার করছেন সেটা দেখবার জন্যই আমি বললাম। আচ্ছা, ঠিক আছে, ঠিক আপনারা আছে, চেষ্টা করবেন, না হলে আমি আছি, ঠিক প্রথমা আছে। দ্বিতীয়া তৃতীয়া যা পারবেন করবেন, কিন্তু অবশ্যই 5টা বাক্য আমি যেন সকলের দেখতে পাই, টোটাল 15টা বাক্য আমি সকলের দেখতে পাই। ঠিক আছে, ওকে। ঠিক ঠিক আছে। আছে স্যার। হ্যাঁ, ধন্যবাদ সকলকে। আজকের হ্যাঁ ক্লাস স্যার। একটু তাড়াতাড়ি শেষ করবার জন্য আমি সকলের কাছে ক্ষমা প্রার্থী। না না, আজকের ঠিক আছে, আপনার শরীরটা খারাপ হয়েছে, ঠিক আছে, ওকে, কোনো ব্যাপার না। হুম, নমস্কার। হ্যাঁ, নমস্কার, শুভরাত্রি স্যার। শুভরাত্রি স্যার।